এক্সরসিজমের তো ডকুমেন্টেশন আছেই। আচ্ছা, বেসিক্যালি ডকুমেন্টেশন হওয়ার তুমি আগে যখন রিসার্চ করছিলে হ্যাঁ তো তোমার নিশ্চয়ই অনেক ডকুমেন্ট তোমার চোখে এসছে। হ্যাঁ আসছে তো। যেরকম একটা যদি তুমি সব থেকে চরম পর্যায়ে এরকম কিছু বলো, তাহলে তুমি কোন ঘটনার কথা উল্লেখ করবে? তুমি জার্মানিতে একটা ঘটনা ঘটেছিল, ডিমনিক এক্সরসিজমের সব থেকে বড় ঘটনাটি আমি বলবো। ঘটনা প্রচুর আছে, ডকুমেন্টেড ঘটনা, যেটা প্রসিকিউশনের পার্ট, মানে কোর্ট রুমে তোলা হয়েছিল এমন ঘটনার কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। তো সেটাতে সব থেকে বড় ঘটনা হয়েছিল জার্মানিতে। 1952-তে জন্ম হয়েছিল অ্যানালিজ মিশেলের। মিশেল পরিবার ক্যাথলিক পরিবার ছিল। অ্যানালিজ মিশেলের ঘটনারই রিপারকাশন হচ্ছে এক্সরসিজম অফ এমিলি রোজ, যে বইগুলো খুব হিট বই, মুভিগুলো, ওটা আসলে অ্যানালিজ মিশেলেরই গল্প এবং সত্যিকারের গল্প, এর মধ্যে কোনো ইয়ে নেই একদম। এবং সেই এক্সরসিজমের প্রায় 67 বার এক্সরসিজম হয়েছিল, এবং 67 বার, এবং এক্সরসিজমটা একদম প্রুভেন ডকুমেন্ট, এবং তার কিছু ক্লিপও ইউটিউবে আছে, আমি শোনাবো। ঠিক আছে। 1952-তে জন্ম হয় তার। 16 বছর বয়স যখন হয় মেয়েটির, মানে 1968-তে সেপ্টেম্বর মাসের আশেপাশে, সেই সময় সূত্রপাত হয়েছিল ওর জীবনে কিছু কিছু ডিমনিক ইভেন্টের। কি হতো, মাঝে মাঝে ও অজ্ঞান হয়ে যেত অ্যানালিজ মিশেল। এমন চলতো যে কেউ ওর আশেপাশে আছে, কেউ ধরছে, ওকে ছুঁচ্ছে, এমন অনুভূতি হতো। দরজা ধাক্কা দেওয়ার শব্দ হতো, সেটাও একা নয় কিন্তু, ওর বোনও শুনতে পেত, ওর মা শুনতে পেত ইভেন। এই ঘটনাগুলো ঘটতো। এবার এরকম হতে হতে 1969-এর আশেপাশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ওর বাড়ির মেন গেটে কেউ ধাক্কা দেয় খুব জোরে, এবং ওর সবসময় মনে হয় যে ওর সাথে কেউ আছে, সবসময় মনে হয়। মানে মানসিক বিকৃতি ভাবাটা স্বাভাবিক প্রথম অবস্থায়, ওর বাবা মাও সেটাই ভাবে। ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর ভোট, ওনাদের মানে এমিলিজ মিশেলের যে ফ্যামিলি, সে ফ্যামিলি ফিজিশিয়ান ছিল, এবং পরবর্তীকালে একজন নিউরোলজিস্ট ডক্টর লুথিকেও হায়ার করা হয়। ডক্টর ভোট এবং ডক্টর লুথি ওর যাবতীয় কাউন্সিলিং করে, এবং সেই সময় ইইজি এক্সামিনেশন হতো। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কিসের জন্য? এটা আমাদের মস্তিষ্কের যে নিউরাল প্যাথ গুলো থাকে সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, সার্কিট, আচ্ছা, সেগুলোকে দেখার জন্য। তো সেগুলো করেও কিন্তু কোনো রকম অবিশ্বাস্য কিছু ধরা পড়েনি, এবং রুগী হিসাবে কিন্তু কোনো রুগী ছিলই না আর কি। রিপোর্ট আসে একদম প্রপার। ডাইল্যান্টিন থেরাপিও দেওয়া হয়, এই সব কিছু করা হয়, কিন্তু কোনো উপশম হয়নি। 1973 সালে একটা রাতে শোবার ঘরের দরজায় আবার সেই ধাক্কার শব্দ হয়, এবং ওই শব্দ এতটাই জোরে ছিল যে তার বোন এবং মাও শুনতে পায় সেদিনও, এবং তারপর থেকে শুরু হয় নতুন একটা উপক্রম। অ্যানালিজ মিশেল বলে ওর ওজন কমতে থাকে, সব থেকে বড় কথা খিদে কমতে থাকে, এবং 36 কেজি ওজন হয়ে গেছিল যখন শেষে মারা গেছিল সে, অ্যানালিজ মিশেলের। আচ্ছা, মানে একদম শেষের কথা বলছি। অ্যানালিজ মিশেলের পরবর্তীকালে একটা সময় এমন হয়ে গেছিল, 1975-এর আশেপাশে পোকামাকড় ধরে খেত, নিজের প্রস্রাব ইউরিন নিজেই চেটে খেত, এরম হয়ে গেছিল। বড় বড় আসবাবপত্র খালি হাতে অনায়াসে ছুঁড়ে ফেলতে পারত। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, বোন এবং মায়ের যে ডকুমেন্টেড ভার্সন সেটার কথা বলছি। একদিন একটি আপেলকে খালি হাতে পুরো চেপটে দিয়েছিল, এদিকে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, গায়ে বিশাল জোর। যখনই খেতে দেওয়া হতো অ্যানালিজ মিশেল একটা কথা বলতো, নট পারমিটেড টু ইট, মানে খাওয়ার পারমিশন দেওয়া হয়নি। মানে ওকে যারা পজেস করেছিল তারা ওকে খাওয়ার জন্য পারমিট করছিল না, তার দেহের ওপর এবং মস্তিষ্কের ওপরে সম্পূর্ণরূপে অধিকার করে বসেছিল। কমপ্লিট কন্ট্রোল ছিল, কমপ্লিট কন্ট্রোল। কারণ ও ছোট ছিল, কিন্তু জানতো না, 18 বছর 16 বছর একটা মেয়ে, সে কি জানবে। এবার এরম করতে করতে সেই সময় ওরা বুঝতে পেরেছিল যে ব্যাপারটা মেডিকেল নয়, কোনো একটা ডিমন বা পরজীবী আশ্রয় করেছে, বা ব্যাপারটা টোটালি একটা ভৌতিক ব্যাপার, এমন একটা ব্যাপার যেটা ডাক্তারের কম্য নয়। এইটুকু ওদের পরিবার বুঝতে পেরেছিল। তারপরে ওরা লোকাল চার্চে যায়, লোকাল চার্চে ফাদার অল্টারের সঙ্গে দেখা করে।
ফাদার রেঞ্জকে রেকমেন্ড করে এক্সরসিজমের জন্য, কারণ ফাদার রেঞ্জ এক্সরসিজমের পারদর্শী ছিলেন। আচ্ছা, ঠিক আছে। ফাদার রেঞ্জ এক্সরসিজমের অনুমতি পায় ভ্যাটিকান সিটি থেকে 1975 সালের 24শে সেপ্টেম্বর, চার্চের অনুমতি পান, এবং তারপরে শুরু হয় তার এক্সরসিজম। ফার্স্ট হয়েছিল এটা। একদম 42 খানা অডিও রেকর্ডিং আছে এক্সরসিজম এনালিস মিশেলের। শোনা যায় বলছিলে তুমি? হ্যাঁ, শোনাবো। সে দেখো, ভাষাটা ল্যাটিন। তার কারণ হচ্ছে পরবর্তীকালে জানা যায় যে 1500 শতাব্দীর একজন চার্চ থেকে বিতাড়িত পাদ্রী, যার নাম লাইভ রেকর্ডিং। হ্যাঁ, এগুলো কোর্টে পেশ করা হয়েছিল, এই রেকর্ডিং গুলো কোর্টে পেশ করা হয়েছিল। ফাদার ফ্লেশম্যান বলে একজন ব্যক্তি ছিলেন, উনি ফাদার ছিলেন কিন্তু নৈতিকভাবে ভালো ছিলেন না, তো সেই ফাদার ফ্লেশম্যানকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চার্চ এই থেকে। কথাগুলো কোন ট্রান্সলেশন করা হয়েছিল পরে নরমাল কথা? ইংলিশে? এই যে কথাগুলো বলছে পজেসড হওয়ার টাইমে হয়তো ট্রান্সলেশন করা হয়েছিল, কিন্তু ল্যাটিন থেকে ইংলিশে। হ্যাঁ, আসলে ল্যাটিন না শুধুমাত্র ইংলিশেরই পূর্বপুরুষ নয়, ফ্রেঞ্চ, ইংলিশ এবং আরো 4-5 রকমের ভাষা ল্যাটিন থেকে এসেছে। অ্যানশিয়েন্ট ল্যাটিন কিন্তু অনেকটা বৈদিক সংস্কৃতের মতন, এর মানুষ মানে ট্রান্সলেটর পাওয়া কিন্তু খুব সমস্যা। আচ্ছা অত সহজ নয় আর কি আচ্ছা। এগুলোকে ট্রান্সলেট করা, মানে বহু পুরনো পুঁথিপত্রে অ্যানশিয়েন্ট ল্যাটিন লেখা থাকতো। ঠিক আছে, তো লাস্টে এই ধরনের ঘটনার পরে ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে, শোচনীয় অবস্থা হয়ে যায়, এবং তাদের পরিবারের মনে হয় যে আমার ঘরেই যেন ডিমন্স বসবাস করছে, কারণ এনালিস মিশেল নিজেই একটা জলজ্যান্ত ডিমনের মতন ব্যবহার করতো। তার শক্তি কমছে, ওজন কমছে, দৈহিক শক্তি বাড়ছে, আবল তাবল বকছে ল্যাটিনে। ঠিক আছে, ল্যাটিন ইংলিশ মেলানো মেশানো। তো শেষে ওজন হয়ে গেছিল, যেটা বললাম আমি, 36 কেজিতে নেমে এসেছিল না খেয়ে খেয়ে। যখনই খেতে দেওয়া হতো একই কথা বলতো, নট পারমিটেড টু ইট। এর হতে হতে 30শে জুন শেষ এক্সরসিজম হয় অ্যানালিস মিশেলের, ওই সালেরই। এবং তারপরে 23 বছর বয়সে 67 বার এক্সরসিজম হওয়ার পরে অ্যানালিস মিশেল মারা যায়। ডক্টর রথ, যে কিনা ওনার ফিজিশিয়ান ছিল, ফ্যামিলি ফিজিশিয়ান, উনি কোর্টে জাজকে বলেন দ্যার ইজ নো ইনজেকশন ফর ডেভিল। উনি বিশ্বাস করেছিলেন যে এটা কোনো মেডিকেল ইভেন্ট নয়। এরকম ডকুমেন্টেশন আরো আছে, হয়তো আমাদের দেশে আছে, কেউ ডকুমেন্ট করেনি, কোর্ট অব্দি যায়নি। যার জীবনে ঘটে এমন কিছু, সে তো জানে যে কি ঘটেছিল, সে হয়তো 2-4 জনকে বলে, শেষে হয়তো কেউ বিশ্বাস করলো না, কাউকে বললো না, এইটুকুই তো হয় আর কি হয়।